আমি বললাম আমি ২০ বছর আগে যে টুলস গুলো ইউজ করেছি সেগুলো যদি কিছুটা আপডেটেড হয়ে থাকে এখন, তো এই যে খুনি ফয়সাল যার নাম, তাকে বের করা বা তার লোকেশন ট্রেস করা, এটা জাস্ট হাফ অ্যান আওয়ার ব্যাপার, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম। হ্যাঁ, তো সে যেই দিন আসলে ইয়েটা করেছে, এই ইনসিডেন্টটা ঘটিয়েছে, মানে গুলি করেছে শহীদ ওসমান হাদিকে, সেই দিনই উইদিন এ ফিউ আওয়ার্স আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাকে অ্যারেস্ট করতে পারার কথা। কিছু টুলসে আমার অ্যাক্সেস ছিল, যদি আমরা এগুলো কখনো ওইভাবে প্রয়োজন ছাড়া ইউজ করতাম না। প্রয়োজন যখন এই ধরনের কোনো কেস আসলে বা আমাদের কোনো টেস্টিং পারপাসে বা কোনো ধরনের সার্ভিস লেভেলটা চেক করার জন্য বিভিন্ন কাজে আমাদেরকে এই টুলসগুলো ইউজ করতে হইতো। তো তখনই আমরা শুধু এগুলো ইউজ করতাম। তো বাট চাইলে এগুলো অনেক মিস ইউজ করা যায়। আমি বলতেছি না যেগুলো চাইলে যে কেউ অ্যাক্সেস করতে পারতো, এগুলো স্পেশাল কিছু টুলস যেগুলো কিছু কিছু মানুষের কাছে অ্যাক্সেস থাকতো, তাদের জব ডিসক্রিপশনের উপর ডিপেন্ড করে, মানে ওরা যে কাজটা করতো সেটার সাথে রিলেটেড ডেফিনেটলি হইতে হবে, তখনই তাকে সেই অ্যাক্সেস গুলো দেওয়া হয়। ২০ বছর আগে যদি এই ধরনের টুলস অ্যাভেলেবল থাকে বা এই ধরনের পসিবিলিটি থাকে, টেকনোলজিক্যালি সেই ক্যাপাবিলিটি যদি থাকে, যে একটা মানুষ কোথায় আছে, কি কি করছে না করছে, কোথাও কোথায় গিয়েছে, কি কি টেক্সট দিয়েছে, কি কি কনভারসেশন করেছে, সবকিছু জানা, তাহলে এখন তো এটা আরো দুধভাত হওয়ার কথা ২০ বছর পরে এসে। সে পৃথিবীর যেখানেই থাক, এমনকি পৃথিবীর বাইরে গেলেও তার ট্রেস হারাই যাবে না, বিকজ উই লিভ ইন এ ডিজিটাল ওয়ার্ল্ড রাইট নাও। লাইক আমাদের ডিজিটাল ফুটপ্রিন্টস এমন যে আমি হারাইতে চাইলেও হারাইতে পারবো না, ইটস ইম্পসিবল। হ্যাঁ, টেকনোলজি এমন ভাবে আমাদেরকে এখন চারপাশ থেকে ঘিরে আছে। আকাশে হাজার হাজার স্যাটেলাইট, মাটিতে একদম 100% মেশড কাভারেজ। যেখানেই থাকি না কেন, আমার পক্ষে সম্ভব না আমার ডিজিটাল ফুটপ্রিন্ট সম্পূর্ণ ইরেজ করা, ইটস ইম্পসিবল। হ্যাঁ, তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আরো স্পেশালাইজ টুলস আছে আমি জানি। খুনি যে ফয়সাল, তাকে বের করা হয়েছে জেল থেকে আম, জামিন দিয়ে, ২ বার জামিন দিয়ে। আম, এই ধরনের অ্যাসাইনমেন্ট গুলো, এই ধরনের কাজগুলো ঘটে, এবং এটা শুধু বাংলাদেশে না, পৃথিবীর অনেক জায়গাতেই এই ঘটনাগুলো ঘটে। যখন এই ধরনের ক্রিমিনালদেরকে অ্যারেস্ট করা হয়, তাদেরকে দিয়ে ডার্টি ওয়ার্ক করানোর জন্য তাদেরকে বিভিন্নভাবে লোভ দেখানো হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এদেরকে দিয়ে অনেক সময় ডার্টি ওয়ার্ক করায়। র্যাব তাকে অ্যারেস্ট করছিল। সো সেই জায়গা থেকে সে আবার বের হয়ে গেছে এবং ২ বার জামিন পাইছে উইদিন এ ফিউ মান্থস, জাস্ট এই ঘটনার আগে আগে। একটা ছোট্ট অর্গানাইজেশন, একটা নতুন একটা মিডিয়া, তারা তাদের লিমিটেড যে রিসোর্স সেটা ব্যবহার করে তারা আম, ঘাটাঘাটি করে বের করেছে যে এটা এই ছেলেটা হচ্ছে খুনি। অথচ এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে আসার কথা ছিল, এটা গোয়েন্দা সংস্থার কাছ থেকে আসার কথা ছিল প্রথম, কিন্তু সেটা আসে নাই। তো এই যে কমপ্লিট সাইলেন্স ফ্রম ল এনফোর্সমেন্ট এজেন্সিজ অ্যান্ড ইন্টেলিজেন্স এজেন্সিজ, তো এটা প্রমাণ করে যে আমাদের এখানে সিরিয়াস একটা প্রবলেম আছে। যেভাবে তার আসলে দায়িত্বটা পালন করার কথা ছিল, সেভাবে সে দায়িত্ব পালন করে না। তো এটা আমরা সবার ক্ষেত্রেই দেখতেছি, কম বেশি এটা সত্যি। সবাই তার কমফোর্ট জোন নিয়েই থাকে, কিন্তু সে তার যে জবাবদিহিতা মানুষের কাছে, এই ধরনের রোলে গেলে কেউ আহ, আহ, মানে এটা ভুলে গেলে চলবে না যে তার আলটিমেট জবাবদিহিতা মানুষের কাছে, এই দুনিয়াতে এবং আল্লাহর কাছে আখিরাতে। যেহেতু এই দেশের সেই ক্ষমতার জায়গায় যাওয়াটা সেটা কোনো এক্সপ্লয়টেশনের জায়গা না, সেটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটির জায়গা। তো এই আইডিয়াটা যার মাথায় নাই, সে আসলে সঠিক কাজ করতে পারবে না। এবং সেটাই আমরা দেখতেছি যে মানুষগুলো ওখানে গেছে, এরা এরা সবাই হচ্ছে এই সিস্টেমের মধ্যেই বড় হয়েছে, এই সিস্টেমের মধ্যেই বুড়া হয়েছে। তো তারা নতুন কিছু চিন্তা করতে পারে না, বা নতুন কিছু চিন্তা করলেও সেই ভিশনটা নিয়ে যে আগাই যাবে সামনে, সেটা তারা পারে না, কারণ তাদের মাইন্ডসেটটাই তাদেরকে প্যারালাইজ করে ফেলে। এখন তরুণ নেতৃত্ব যদি থাকতো, হাদিদের মতো এরা যদি থাকতো শুরু থেকে মেজরিটি ইন দ্য গভর্নমেন্ট, তাহলে ওরা ওদের আইডিয়াগুলো ইমপ্লিমেন্ট করতে পারতো। ইন্ডিয়া চায় এখানে একটা করাপ্ট সিস্টেম থাকুক, একটা করাপ্ট গভর্নমেন্ট থাকুক, তাহলে ওরা ইজিলি কন্ট্রোল করতে পারবে। সো এটা হচ্ছে ইন্ডিয়ান এজেন্ডা, টু কিপ ইট দ্য ওয়ে ইট ইজ, যে স্ট্যাটাস কো সেটা মেনটেন করা। মেইনলি আমি যদি এখানে আমাদের ভাই হাদি হত্যার বিষয়টাতে ফোকাস করি, এই কনভারসেশনটা, টোটাল ডিসকাশনটা, তাহলে এটার বিচার যদি আমি করতে চাই উইথ দ্য রাইট ইন্টেনশন, উইদিন 1 উইক এটা বিচার করা সম্ভব। আলটিমেটলি আল্লাহ যেটা করবেন সেটাই হবে। এই জুলাই আল্লাহ ঘটাইছেন, এটা আমাদের কারো ইচ্ছায় হয় নাই, বা কারো একক চেষ্টায়ও হয় নাই। তো এটা আল্লাহ ইচ্ছা করছেন, এই জন্য অল ফোর্সেস কেম টুগেদার। সেম ওয়েতে আল্লাহ যদি আমাদের জন্য ভালো কিছু ডিসাইড করেন, এটা কেউ আটকাতে পারবে না। এটা সেই করাপ্ট আর্মি জেনারেলও আটকাতে পারবে না, করাপ্ট মিডিয়াও আটকাতে পারবে না, ইন্ডিয়ান হেজমনিক ফোর্সেসও আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। আল্লাহ যেটা ডিসাইড করবেন ওইটাই হবে। সো আল্লাহর ফোর্সের সামনে এই ফোর্সগুলো কিচ্ছু না। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে খুব কুইকলি কয়েকটা পয়েন্ট টাচ করার চেষ্টা করব। যেহেতু সামনে নির্বাচন, আমার এখন যে ডেইলি যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে, বা আমরা লাস্ট আমাদের ভাই শহীদ ওসমান হাদির মৃত্যুর পর থেকে, বা তার উপরে যখন হামলা হয়েছে তখন থেকে
আমার মনে হচ্ছিল কিছু বলি, কিন্তু আসলে সময় পাচ্ছিলাম না। প্রথম দিকে আমি একটু সময় দিচ্ছিলাম সবকিছু বুঝে ওঠার জন্য। এর মধ্যে কিছু ডেভেলপমেন্টস হচ্ছে, যেগুলো আমি অবজার্ভ করতেছি, বোঝার জন্য আসলে কি হতে পারে বা কেন এই ঘটনাগুলো হচ্ছে সেই জিনিসটার ব্যাপারে একটা সলিড একটা যেন ধারণা আমি নিতে পারি। আম, তো আমি নিজে নিজে সেই বিষয়গুলো অবজার্ভ করে সেগুলোকে ক্রিটিক্যালি অ্যানালাইজ করে আমি যেই কনক্লুশনে এসেছি, তো সেটার উপর ভিত্তি করে আমি কিছু কথা বলবো। তো অবশ্যই আমি বলবো না যে হয়তো 100% আমার কথাগুলো কারেক্ট হবে, বাট এটা শুধু আমার কথা তা না, আমি অনেকের ওপিনিয়ন্স এখানে নিয়ে আমি দেখেছি তাদের কথাগুলো। তো আমার কথাগুলো কোনোটাই আসলে তেমন নতুন কোনো কথা হবে না, কেউ না কেউ এই কথাগুলো বলেছে কোনো না কোনোভাবে জিনিসগুলোকে তারা অ্যানালাইজ করে এই ধরনের কথাগুলো অলরেডি অনেকেই বলে ফেলেছে। তো আমার কথাগুলো আসলে নতুন না, বাট আমি হয়তো বা কুইকলি আমি কোনটা কারেক্ট মনে করছি সেটা আমি তুলে ধরার চেষ্টা করব। তো প্রথমে আমি বলে নেই, আহ, আমাদের ভাই শহীদ শরীফ ওসমান বিন হাদি, তার উপরে যখন হামলা হয়েছে, তো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে এটা সিসিটিভি ক্যামেরাতে এসছে কে অ্যাটাক করেছে। আম, এবং সবচেয়ে মজার ব্যাপার হলো, এই ঘটনার পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা আমাদের গোয়েন্দা সংস্থা যারা আছে, এদেরকে নিয়ে তো অনেক আগে থেকেই আমি একদম সেই অগস্টের পর থেকেই আমি কয়েকবার করে বলেছি সরকার যেন আহ, কিছু এখানে চেঞ্জ আনে বা এটাকে কার্যকর করার জন্য কিছু পদক্ষেপ নেয়। বাট আমার মনে হয় না সরকার সেই বিষয়ে তেমন একটা কিছু করেছে আর কি। তো বেসিক্যালি শেখ হাসিনার সময়ে যেই স্ট্রাকচার গুলো ছিল এখানে, সেগুলো এখনো ওইভাবেই আছে। তো স্বাভাবিকভাবে এখান থেকে আমরা খুব ভালো কিছু আশা করতে পারি না, কিন্তু এটা আর বারবার আমরা সেটা দেখেছি বিভিন্ন ঘটনার সময়, কিভাবে আমাদেরকে মানে মিথ্যা আহ, প্রচার করে আমাদেরকে মানে জনগণকে মিথ্যা কথা বলে তারা সেটা প্রতিষ্ঠিত করতে চেয়েছে, সে মিথ্যাগুলোকে প্রতিষ্ঠিত করতে চেয়েছে, এবং এখানে মিডিয়াগুলোকে তারা ব্যবহার করেছে। যেহেতু এটা পুরোনো স্ট্রাকচারটাই দাঁড়িয়ে আছে, তো এখানে গোয়েন্দা সংস্থা, তারপরে মিডিয়া, তারা যে আগে একটা মাফিয়া কার্টেল তৈরি করেছিল, মানে যেটার উপর ভিত্তি করে শেখ হাসিনার ফ্যাসিজম তো টিকে ছিল এতদিন, তো সেই হোল স্ট্রাকচারটা বর্তমান সরকার আসার পরেও সেটা চেঞ্জ না হওয়ার কারণে একইভাবে তারা অপারেট করছে। তো তারা তো অন্য ভিন্নভাবে অপারেট করার কিছু আসলে শেখে নাই বা প্র্যাকটিস করে নাই লাস্ট 15 to 17 years। তো ওই একইভাবেই তারা কিন্তু এখনো অপারেট করে যাচ্ছে। তো তাদের মানে আপনি হাসিনার সময় তাদের অপারেশনস এখনকার অপারেশনস মধ্যে তেমন কোনো তফাৎ নেই, তারা একই কাজটাই করতেছে বেসিক্যালি, জাস্ট কন্টিনিউয়েশন হচ্ছে আগের জিনিসটা। এখন হয়তো সরকার চেঞ্জ হয়েছে, যার কারণে হয়তো বা কিছু জিনিস যেমন গুম ওভাবে হয়তো এখন করতে পারছে না, তারপর কিছু কিছু ঘটনা আমরা এখন শুনতে পাচ্ছি। আম, তারপরে হচ্ছে কিলিং, সেটা হয়তো এখন আগের মতো করতে পারছে না, বাট অন্যান্য বিষয়গুলো যেমন হচ্ছে আহ, কোনো একটা ইভেন্টকে ডিস্টর্টেড ওয়েতে প্রেজেন্ট করা সবার কাছে, তারপরে হচ্ছে তদন্ত প্রতিবেদনগুলো একটা লিখিত মানে বানোয়াট তদন্ত প্রতিবেদন দেওয়া, সেগুলো মিডিয়ার মাধ্যমে প্রচার করা, এই কাজগুলো প্রিটি মাচ সেম আগের মতোই হচ্ছে। এখানে কোনো চেঞ্জ আসে নাই। সচিবালয়ে আগুন লাগছে, সেটার সিসিটিভি ফুটেজ দিল, ধোঁয়া ধোঁয়া উঠছে, আম, এবং সেখান থেকে এটা আগুন লাগছে, এবং এই একটা প্রতিবেদনে এগুলো আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় নাই। সো এখানে যে আর্সন হয়েছে, এখানে যে স্যাবোটাজ হচ্ছে, এই বিষয়গুলো তারা স্বীকার করছে না। সরকার হয়তো ভিতরে জানে, বাট এগুলো আমাদের কাছে প্রকাশ করছে না, তার মানে তারা মিথ্যার আশ্রয় নিচ্ছে। তো এখানে এখানে এর ভিতরে কারা কারা কাজ করছে সেটা আমি গেস করতে পারি ডেফিনেটলি, কারণ এই ওভারঅল যে সিস্টেম তারা তৈরি করেছে, এই সিস্টেমটা কিভাবে কাজ করে সেটা আমরা মোটামুটি একটা ধারণা করতে পারি। মজার বিষয় হচ্ছে এই আমাদের ভাই শহীদ ওসমান হাদির ক্ষেত্রেও একইভাবে হয়েছে ঘটনাগুলো। সে তাকে যখন আহ, আহ, গুলি করা হয়, এরপরে সে যখন মৃত্যুর সাথে মানে লড়ে যাচ্ছিল, সরকারের দিক থেকে একটা অংশ খুব সিনসিয়ারলি তাকে হয়তো সুচিকিৎসা দেওয়ার চেষ্টা করছে, সবকিছু করার চেষ্টা করছে। কিন্তু দেখেন, আহ, আমি জানি আর কি এই ধরনের ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কি ক্যাপাবিলিটি আছে। সো সেই ক্যাপাবিলিটি কিভাবে জানি সেটা আমি বিস্তারিত বলতে পারবো না, কারণ হচ্ছে যেহেতু আমি টেক ইন্ডাস্ট্রিতে কাজ করছি এবং আমার কাজ ছিল নতুন লেটেস্ট কি টেকনোলজি আসছে সেগুলো ঘাটাঘাটি করা, সেগুলো নিয়ে রিসার্চ করা, সেগুলো থেকে আমরা কিভাবে আমাদের কাস্টমার জন্য নতুন নতুন নিউ বিজনেস বলেন, ইনোভেশনস বলেন, সেগুলো আমি নিয়ে আসতে পারি, সেই ধরনের জিনিস নিয়ে আমি কাজ করতাম। তো আমি শুধু বাংলাদেশে কি হচ্ছে সেটা না, ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালি কি হচ্ছে এই বিষয়গুলো আমি সবসময় নিজেকে আপডেটেড রাখার চেষ্টা করতাম। সো এখানে বোথ সাইডস আমি জানি, টেকনোলজি সাইডটাও আমি জানি, বিজনেস সাইডটাও আমি জানি, এবং আমি ডিটেল বলতে পারবো না, যেহেতু আমি এটা আমার ইয়ের সাথে যায় না। আমি সবসময় আমার কাজের বিষয়গুলো আমি কখনো পাবলিকলি ডিসক্লোজ করা পছন্দ করি না।
তো তারপর আমি বলবো, যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি ধরনের টেকনোলজিক্যাল ক্যাপাবিলিটি আমাদের গোয়েন্দা সংস্থার কাছে আছে, বা পুলিশের কাছে আছে। আমি আমি যেটা বলছি সেটা 20 বছর আগের ঘটনা। 20 বছর আগে যে জিনিসটা হয়েছে আমাদের হাতে, যে জিনিসগুলো, যেমন আমি যদিও আমি বিজনেস সাইডে ছিলাম, স্টিল কিছু কাজে আমাদেরকে এমন এমন টুলস ইউজ করতে হইতো টেস্টিং পারপাসে এবং বিভিন্ন পারপাসে, ইমার্জেন্সি সিচুয়েশনের ক্ষেত্রে। যেমন একটা এক্সাম্পল দিই, একবার একজন আমাদের কাস্টমার, তাকে তার পরিবার খুঁজে পাচ্ছিল না। আম, তো যেহেতু সেই হাই ভ্যালু কাস্টমার, আমরা ভাবে আহ, একটা পার্টিকুলার কারণে আমাদের কাছে আসে জিনিসটা। আমরা নিজেরা আমাদের মতো করে খোঁজাখুঁজি করলাম, তো দেখলাম যে আমরা জানতে পারলাম সাথে সাথে, আমাদের একটু করলে লাইক এ ফিউ মিনিটস জানার জন্য যে তিনি এখন কোথায় আছেন। আমরা সাথে সাথে জানতে পারলাম যে তিনি ব্যাংককে আছেন। তো ব্যাংকক কোথায় আছেন সেটাও আমরা বের করে ফেলতে পারছি। উই হ্যাড দ্যাট রিলেশনশিপ। হ্যাঁ, তো আমরা গ্লোবালি মোটামুটি সব ধরনের সব কান্ট্রিতে সব মোবাইল অপারেটরগুলোর সাথে আমাদের সে ধরনের রিলেশনশিপ ছিল। আমি ডিটেল বলতে পারবো না এখন কেন ছিল, কিভাবে ছিল, বাট ছিল। তো আম, তো যার কারণে আমাদের এটা বের করা খুব বেশি কঠিন হয়নি যে তিনি এখন কোথায় আছেন। আম, তো আমরা সাথে সাথে সেটা তার ফ্যামিলিকে জানালাম, যেন তারা আশ্বস্ত হন যে তিনি ভালো আছেন, তার সাথে যোগাযোগ করা হয়েছে, তিনি ভালো আছেন এবং তিনি ব্যাংককে আছেন। তো তখন আম, এর কয়েকদিন পর ওই কাস্টমার আমাদের কাছে এসে কমপ্লেন করলেন যে কেন তার ইনফরমেশন আমরা তার পরিবারকে দিয়েছি। তখন আমরা একটু অবাকই হলাম যে তার পরিবার খুবই ওয়ারিড ছিল তাকে নিয়ে। তো আমাদেরকে সেই ইনফরমেশন তাকে দিতে, তাকে সেই পরিবারকে আমরা আশ্বস্ত করার জন্য আমরা তাকে একটা ফেভার করেছি যে আমরা ইনফরমেশনটা কালেক্ট করে সাথে সাথে ফ্যামিলিকে ইয়ে করলাম যে হি ইজ ওকে, হি ইজ ফাইন, হি ইজ ইন ব্যাংকক। তো এই ইনফরমেশন দিয়ে তার ফ্যামিলি, তার ওয়াইফ বিশেষ করে খুব ওয়ারিড ছিল। তো এখন এরপরে সে বললো যে না, আমি তো আমার ওয়াইফকে বলে যাইনি যে আমি ব্যাংকক গিয়েছি, সেটা তো আমাদের জানার কথা না। সো এখন একটা সমস্যা হয়ে গেছে। তার ওয়াইফের সাথে তার এখন খুব ঝামেলা চলতেছে। তার ওয়াইফ জানতে পারছে যে তার ওয়াইফ কে না জানায় সে ব্যাংকক গিয়েছে। তো যাই হোক, এটা আমি একটা এক্সাম্পল হিসেবে বলতেছি, যে আপনাদের বোঝার জন্য এটা 20 বছর আগের ঘটনা। তখন আমাদের কাছে এই টেকনোলজি ছিল না, আমরা সাথে সাথে বলতে পারি কে কোথায় আছে, কি করতেছে, এইসব আর কি। যেহেতু টেলকোতে কাজ করতাম, যদিও আমি বিজনেস সাইডে কাজ করতাম, বাট আমার কাজের ধরনের কারণে কিছু টুলসে আমার অ্যাক্সেস ছিল, যদিও আমরা এগুলো কখনো ওইভাবে প্রয়োজন ছাড়া ইউজ করতাম না। প্রয়োজন যখন এই ধরনের কোনো কেস আসলে, বা আমাদের কোনো টেস্টিং পারপাসে, বা কোনো ধরনের সার্ভিস লেভেলটা চেক করার জন্য, বিভিন্ন কাজে আমাদেরকে এই টুলসগুলো ইউজ করতে হইতো। তো তখনই আমরা শুধু এগুলো ইউজ করতাম। তো বাট চাইলে এগুলো অনেক মিস ইউজ করা যায়। তখন অবশ্যই এগুলো আমাদের মাথায় আসতো না, মানে এগুলো কি কি মিস ইউজ করা যায়। যেমন আমাদের কাছে আমরা আমরা বিভিন্ন আমার কাজের ধরনের উপরে ডিপেন্ড করে আমার কাছে এমন কিছু অ্যাক্সেস ছিল যে লাইক যেমন ধরেন আমাদের দেশের হাই ভ্যালিউ যারা কাস্টমার্স, হ্যাঁ, সব মিনিস্টার্স, সব ওদের পিএস, এদের প্রত্যেকের পার্সোনাল নাম্বার, ওদের ক্রেডিট কার্ড নাম্বার, ওদের মানে অনেক ডিটেলস আমাদের, এগুলো আমাদের কাছে তখন মানে আমরা চাইলেই এই ইনফরমেশন গুলো দেখতে পারতাম, চেক করতে পারতাম। হ্যাঁ, বাট এখন হয়তো এগুলো যায় না হয়তো, বাট তখন আমরা, যে আমি 20 বছর আগে কথা বলতেছি, তখন অনেক কিছু ম্যানুয়ালি হইতো। হ্যাঁ, এখন হয়তো সিস্টেমগুলো আরেকটু ডেভেলপ হয়েছে। এখন হয়তো এখানে চাইলেই হয়তো, বা আমি বলতেছি না যেগুলো চাইলে যে কেউ অ্যাক্সেস করতে পারতো, এগুলো স্পেশাল কিছু টুলস যেগুলো কিছু কিছু মানুষের কাছে অ্যাক্সেস থাকতো, তাদের জব ডিসক্রিপশনের উপর ডিপেন্ড, মানে ওরা যে কাজটা করতো সেটার সাথে রিলেটেড ডেফিনেটলি হইতে হবে, তখনই তাকে সেই অ্যাক্সেসগুলো দেওয়া হয়। সো যেহেতু আমার কাজের ধরন একটু ডিফারেন্ট ছিল, যার কারণে আমার কাছে কিছু কিছু টুলস অ্যাক্সেস, এর বাইরে আরো অনেক টুলস ছিল যেগুলো অন্যান্য টিমের কাছে অ্যাক্সেস আছে, আমার কাছে নাই। তো এই 20 বছর আগে যদি এই ধরনের টুলস অ্যাভেলেবল থাকে, বা এই ধরনের পসিবিলিটি থাকে টেকনোলজিক্যালি, সেই ক্যাপাবিলিটি যদি থাকে, যে একটা মানুষ কোথায় আছে, কি কি করছে না করছে, কোথায় কোথায় গিয়েছে, কি কি টেক্সট দিয়েছে, কি কি কনভারসেশন করেছে, সবকিছু জানা, তাহলে এখন তো এটা আরো উদ্ভাত হওয়ার কথা 20 বছর পরে এসে টেকনোলজিক্যালি, তাই না? সো হাদির ব্যাপারে যে কেউ জানে না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানে না, গোয়েন্দা সংস্থা জানে না সে কার সাথে কথা বলেছে লাস্ট 1 মান্থে, বা এখনো সে কি করছে, কোথায় আছে। সে পৃথিবীর যেখানেই থাক, এমনকি পৃথিবীর বাইরে গেলেও তার ট্রেস হারাই যাবে না, বিকজ উই লিভ ইন এ ডিজিটাল ওয়ার্ল্ড রাইট নাও। লাইক আমাদের ডিজিটাল ফুটপ্রিন্টস এমন যে আমি হারাইতে চাইলেও হারাইতে পারবো না। ইটস ইম্পসিবল, ইটস ইম্পসিবল। কেউ যদি চাই যে আমি হারাই যাবো, ইটস নট পসিবল এনিমোর। হ্যাঁ, টেকনোলজি এমন ভাবে আমাদেরকে এখন চারপাশ থেকে ঘিরে আছে। আকাশে হাজার হাজার স্যাটেলাইট, মাটিতে একদম 100% মেশড কাভারেজ। হ্যাঁ, আম, তো আমি মোটামুটি যেখানেই থাকি না কেন, আমার পক্ষে সম্ভব না আমার ডিজিটাল ফুটপ্রিন্ট সম্পূর্ণ ইরেজ করা। ইটস ইম্পসিবল। হ্যাঁ, তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আরো স্পেশালাইজ টুলস আছে, আমি জানি। ওয়ার্ল্ড ওয়াইড অন্যান্য ডেভেলপ কান্ট্রির কথা বললামই না, বিকজ ওখানে তো যেমন আমেরিকার
কিছু সিস্টেম ওরা ডেভেলপ করেছে যে they can turn any device with a microphone or a camera into a surveillance system. Okay, so ওদের ওই ক্যাপাবিলিটি আছে। আমাদের হয়তো ওই ক্যাপাবিলিটি এখনো নাই, বাট যে ক্যাপাবিলিটি অলরেডি আমি বললাম, আমি 20 বছর আগে যে টুলসগুলো ইউজ করেছি সেগুলো যদি কিছুটা আপগ্রেডেড হয়ে থাকে এখন, তো এই যে খুনি ফয়সাল যার নাম, তাকে বের করা বা তার লোকেশন ট্রেস করা, এটা জাস্ট হাফ অ্যান আওয়ার ব্যাপার, ম্যাক্সিমাম। হ্যাঁ, তো সে যেই দিন আসলে ইয়েটা করেছে, এই ইনসিডেন্টটা ঘটিয়েছে, মানে গুলি করেছে শহীদ ওসমান হাদিকে, সেই দিনই উইদিন এ ফিউ আওয়ার্স আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাকে অ্যারেস্ট করতে পারার কথা, কিন্তু কেউ এটা একদম 100% শিওর থাকতে পারে কেউ নিষেধ করেছে। হ্যাঁ, তাকে সেফলি তাকে বের হতে যাওয়ার তার যে মানে সময়টা প্রয়োজন ছিল তাকে সেটা দেওয়া হয়েছে। তাকে ইনফ্যাক্ট তাকে আমি শিওর 100% তাকে অ্যাসুরেন্স দেওয়া হয়েছে আগেই যে তোমাকে অ্যারেস্ট করা হবে না, তোমাকে আমরা মানে অ্যারেস্ট করবো না, তুমি এটা করবে। এবং সেই জন্যই এটা আমি না, অনেকেই বলতেছে সেই জন্যই তাকে জেল থেকে বের করা হয়েছে, স্পেশালি অ্যাসাইনমেন্টটা তাকে দেওয়ার জন্য। নট নেসেসারিলি অনলি দিস ওয়ান, হয়তো বা আরো আছে তার লিস্টে। আসসালামু আলাইকুম। আমাকে একটা ব্রেক নিতে হয়েছিল, আজান হচ্ছিল, তারপরে সালাত পড়ে এখন আমি আবার কন্টিনিউ করছি আমার রেকর্ডিংটা। তো সরি ফর দ্য ইন্টারাপশন। সো আমি যেটা বলছিলাম যে খুনি যে ফয়সাল, তাকে বের করা হয়েছে জেল থেকে জামিন দিয়ে, 2বার জামিন দিয়ে। এই ধরনের অ্যাসাইনমেন্টগুলো, এই ধরনের কাজগুলো ঘটে, এবং এটা শুধু বাংলাদেশে না, পৃথিবীর অনেক জায়গাতেই এই ঘটনাগুলো ঘটে। যখন এই ধরনের ক্রিমিনালদেরকে অ্যারেস্ট করা হয়, তাদেরকে দিয়ে ডার্টি ওয়ার্ক করানোর জন্য তাদেরকে বিভিন্নভাবে লোভ দেখানো হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এদেরকে দিয়ে অনেক সময় ডার্টি ওয়ার্ক করায়। এবং এই ধরনের অনেক এক্সাম্পল আছে, বিভিন্ন মুভিতে আপনারা দেখে থাকবেন। সো ইট ইজ নট ইম্পসিবল যে আমাদের গোয়েন্দা সংস্থা বা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে যারা এখনো ফ্যাসিস্ট আমলের যারা এখনো রয়ে গেছে, তারা এই ধরনের কাজ করার জন্য তাকে বের করছে জেল থেকে। র্যাব তাকে অ্যারেস্ট করছিল, সো সেই জায়গা থেকে সে আবার বের হয়ে গেছে এবং 2বার জামিন পাইছে উইদিন এ ফিউ মান্থস, জাস্ট এই ঘটনার আগে। তো এখানে ডেফিনেটলি এইগুলোর ইয়ে করি, মানে এগুলোর তো কোনো অ্যান্সার কেউ দেয় নাই আমাদেরকে, আমরা সাধারণ জনগণ। আমাদের কাছে এভিডেন্স আছে, এবং সবচেয়ে মজার বিষয় দেখেন, আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছুই বললো না খুনিকে, কারা কোথায় আছে, কোথায় লুকিয়েছে, কিচ্ছু বললো না। অথচ প্রথম একটা প্রাইভেট একটা নতুন একটা মিডিয়া, লাইক ওদেরকে কেউ চেনেও না তেমন, ওরা একটা ছোট্ট অর্গানাইজেশন, একটা নতুন একটা মিডিয়া, তারা তাদের লিমিটেড যে রিসোর্সে সেটা ব্যবহার করে তারা ঘাটাঘাটি করে বের করেছে যে এটা এই ছেলেটা হচ্ছে খুনি। অথচ এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে আসার কথা ছিল, গোয়েন্দা সংস্থার কাছ থেকে আসার কথা ছিল প্রথম, কিন্তু সেটা আসে নাই। তো এই যে কমপ্লিট সাইলেন্স ফ্রম ল এনফোর্সমেন্ট এজেন্সিজ অ্যান্ড দ্য ইন্টেলিজেন্স এজেন্সিজ, তো এটা প্রমাণ করে যে আমাদের এখানে সিরিয়াস একটা প্রবলেম আছে। মানে someone really high up in the hierarchy, যারা এটাকে মানে চাচ্ছে না ডিসক্লোজ করতে, এবং এটা একটা ইজ পার্ট অফ এ বিগ প্ল্যান। সো হাদিকে হত্যা করা, সেটা কোনো এরকম কোনো মানে ইন্ডিভিজুয়াল একটা ইনসিডেন্ট না, ইটস পার্ট অফ এ বিগার প্ল্যান। সো এবং অলরেডি এটা আমরা জানি যে এরা আগে থেকেই বিভিন্ন ধরনের কাজ করছে, এয়ারপোর্টে ই করছে। আমার অবাক লাগে যে আমাদের গোয়েন্দা সংস্থা, তারপরে আরো বিভিন্ন, এরা সবাই মিলে একটা ইয়ে দেয়, কি দেয়, যে রিপোর্ট, যে মানে এটার তদন্ত রিপোর্ট, হ্যাঁ, যে এটা এভাবে আগুন লেগে গেছে। আগুন কিভাবে লাগানো যায়, আগুন লাগাতে কি মানুষ যাই দেখা, ওখানে সিসিটিভি ফুটেজ দিলে ওখান থেকে আগুন লেগে গেছে, নিজে নিজে আগুন লেগে গেছে, কোনো কারণ ছাড়া আগুন লেগে গেছে। তো আগুন জায়গাতে তো মানুষ যেতে হয় না। এই জিনিসটা কি, তো কি মানে ওরা কি আমাদেরকে কি মনে করে? এবং এটা মিডিয়া থেকে দিয়ে ডেলি স্টার এই সেই এগুলোদেরকে দিয়ে এগুলো প্রচার করায় যে সিসিটিভি ফুটেজ এই সেই এগুলো। এই সিসিটিভি ফুটেজের কোনো মিনিং নেই, কোনো ভ্যালু নেই আমাদের কাছে এগুলো। যে এমনি এয়ারপোর্টের মতো একটা জায়গায় এমনি আগুন লেগে গেছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগে গেছে। বাট প্রথম আলো ডেলি স্টারের আগুন লাগলে সেটা আবার শর্ট সার্কিট থেকে না, সেটা হচ্ছে মানুষ গিয়ে লাগে। হ্যাঁ, সো আর বাকি সব আগুন লাগে শর্ট সার্কিট থেকে। সচিবালয় একটা শর্ট সার্কিট, এয়ারপোর্ট একটা শর্ট সার্কিট। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। তো এই যে টোটাল সিস্টেম, এই সিস্টেমটা ব্রেক করতে না পারলে, এই সিস্টেমটা একদম দুমড়ে মুচড়ে ভেঙে এটাকে একদম ধুলায় মিশে দিয়ে তারপর আবার নতুন করে বিল্ড করতে না পারলে কিচ্ছু হবে না। সো সেটার জন্য আমাদের এখন যা করা দরকার সেটা করতে হবে। আমি বলবো যে আমি আমার কাছে, আমি বলবো না যে আমার কাছে কোনো সলিউশন আছে, আমি কোনো সলিউশন দিব সেটা না, বাট প্রবলেমটা এইটা
সো প্রবলেম আসলে জানতে পারলে এবং এটাকে মানে আমি যদি এগ্রি করি যে এবং আমি যদি অ্যাডমিট করি যে আমার এই প্রবলেমটা আছে, দেন সলিউশন খুঁজে পাওয়া খুব ডিফিকাল্ট। আমি যদি এখন ডিনাই করতে থাকি, হ্যাঁ, বালির মধ্যে মাথা ঢুকাইয়া বলতে থাকি যে মনে হয় কোনো প্রবলেম নেই, হ্যাঁ, কেউ কিছু দেখতেছে না, কেউ কিছু বুঝতেছে না, হ্যাঁ, এইটা এইটা তাহলে কোনোদিন এটার সলিউশন আসবে না। প্রথমে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে দিস ইজ দ্য প্রবলেম এবং আমাকে এটা থেকে বের হইতে হবে। এইটুকু যদি আমি নৈতিকভাবে এই ডিসিশনটা নেই, তাহলে এই প্রবলেম থেকে বেরোতে পারবো ইনশাল্লাহ, যে কোনোভাবে বের হতে পারবো। আহ, তো প্রথমে আমাকে ওইটাই করতে হবে যে আমরা জানি, সাধারণ জনগণ আমরা জানি, কিন্তু সরকারের মধ্যে থেকে এটা হয়তো জেনেও তারা এটাকে ডিনাই করার চেষ্টা করতেছে। সো এটা যতদিন এভাবে ওরা হাইড করতে চেষ্টা করবে, ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে, ততদিন এটা ডিলে হবে। কিন্তু এইটা তারা বেশি দিন এভাবে করতে পারবে না, বিকজ সাধারণ মানুষ কিন্তু এই জিনিসগুলো এখন বুঝে গেছে। মানে আমি যে কথাগুলো বলতেছি এগুলো কিন্তু আমি প্রথম বলতেছি এমন না, অনেকেই বলতেছে এই কথাগুলো। হ্যাঁ, সো সাধারণ মানুষ অলরেডি এটা বুঝতেছে এখন। এই যে তারেক রহমান আসলো, আহ, পৃথিবীর মানে মোটামুটি বাংলাদেশে যা মিডিয়া আছে সব মিডিয়া একই খবর, একই হুবহু একই ছবি, একই খবর রিপিটেডলি। তারেক রহমানের হাদি, আমাদের ভাই হাদি মারা গেল, তার কোনো খবর নাই। তার কোনো একটা নিউজ, যে হাসিনার যে মিডিয়াগুলা যেগুলো রেখে গেছে এবং বর্তমান সরকার যেগুলোকে প্রোটেক্ট করতেছে, ওদেরকে এই যে বড় বড় লুটেরা শ্রেণীর যে মিডিয়াগুলো আর কি, আম, যেমন হচ্ছে এই যে পলাতক পালাই গেছে কয়দিন আগে, ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান পালাই গেছে, তার কিন্তু যাওয়া নিষেধ ছিল দেশের বাইরে। তার যে মিডিয়া আছে, তারপরে হচ্ছে কিছু কিছু মিডিয়া আবার বিএনপি দখল করছে এগুলা। আহ, প্রথমে এগুলো বিএনপি ছিল কিছু কিছু মিডিয়া, পরে আওয়ামী লীগ এসে আওয়ামী লীগ দখল করছিল, পরে যেমন এনটিভি, একুশ টিভি এগুলা, আবার আওয়ামী লীগ যাওয়ার পরে এগুলো এখন আবার বিএনপি দখল করছে, মানে ওদেরই মিডিয়া ওরা আবার এখন সেগুলো দখল করছে সেগুলো। আর কিছু হয়েছে নতুন করে শেখ হাসিনার আমলে, সময় টিভি, 24, এই যে তারপরে হচ্ছে এই যে ঢাকা ট্রিবিউন, তারপরে বাংলা ট্রিবিউন, এগুলা হচ্ছে যে জেমকন গ্রুপের, হ্যাঁ, তো বসুন্ধরা গ্রুপের আছে। এরা সব হচ্ছে লুটেরা শ্রেণী। এরা এখানে কোনো না কোনোভাবে ইনভলভ, ইটস অনলি নর্মাল, বিকজ তারা চায় এই এক্সিস্টেন্স সিস্টেমটা মধ্যে থেকে তারা কিভাবে অপারেট করবে। মানে তারা চায় না কোনো চেঞ্জ হোক, বা এই যে বিপ্লবটা হলো সেটা থেকে যে এক্সপেক্টেড যে চেঞ্জগুলো সেগুলো হলে এরা সবাই কিন্তু বিপদে পড়বে, বিভিন্ন ধরনের বিপদে পড়বে। তো এরা চায় না। তারপর আর্মিতে যে সমস্ত করাপ্ট জেনারেল থেকে শুরু করে যে সমস্ত করাপ্ট সিনিয়র অফিসার্স আছে, তারাও চায় না তাদের প্রিভিয়াস ইয়েগুলো প্রকাশ হোক। তো তারাও চায় এক্সিস্টিং সিস্টেম কন্টিনিউ করুক। সো এই ধরনের পাওয়ারফুল যে টোটাল মাফিয়া সিস্টেমটা যেটা এস্টাবলিশ হয়েছিল, হাসিনা একজন চলে গেছে, হাসিনা, কিন্তু হাসিনা তো হ্যাঁ সে তৈরি করছে এটা, কিন্তু সেই যে মনস্টারটা তৈরি করছে, মনস্টার সে ইন্ডিয়াতে গিয়েও তো সেটা ইন্ডিয়া থেকেই এখন আবার বিভিন্নভাবে স্টিল কানেক্টেড। হ্যাঁ, আর হচ্ছে তার আরো যারা করাপ্ট আর্মি অফিস থেকে শুরু করে যারা এখান থেকে চলে গেছে, পালাই গেছে ইন্ডিয়াতে, তারা তো এখনো কানেক্টেড। তারা বিভিন্নভাবে সেখান থেকে হয়তো পরিকল্পনা করতেছে, সেটা এক্সিকিউট করতেছে এখানে যারা আছে তারা। তো এখানে মেইনলি আমি বলবো যারা মানে আর্মির করাপ্ট যে জেনারেলরা আছে, যে সিনিয়র অফিসাররা আছে, তারা এখন তাদেরকে একমাত্র লাইনে আনতে পারবে কারা? যেমন আর্মির ভিতরে যারা ভালো আছে, তারা তাদেরকে লাইনে আনতে পারবে। তারা যদি প্রেশার দেয়, তারা যদি বলে যে না, আমরা এই আপনাদের এই ধরনের এগুলো আমরা আর সাপোর্ট করবো না, আমরা এগুলো, হ্যাঁ, এখানে আর্মির মধ্যে একটা আবার কেওস তৈরি হবে। বাট আমার মনে হয় সেটা আর্মির মধ্যে থেকেই আসতে হবে এই কারেকশনটা। সো সেটা আর্মিতে যারা ভালো অংশ, আমি স্টিল বিলিভ যে একটা মেজরিটি অংশ হচ্ছে ভালো, বাট তারা এই যে টপ লেভেলে যে করাপ্ট জেনারেল আছে তাদের বিরুদ্ধে হয়তো কিছু বলতেছে না বা বলতে পারতেছে না। বাট আমার মনে হয় বাংলাদেশটাকে একটা ইন্ডিপেন্ডেন্ট সভারেন কান্ট্রি হিসেবে টিকায় রাখতে হইলে, এবং এটাকে যদি আমরা উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই সামনের দিকে, এই দেশ থেকে এই যে করাপশন, তারপরে হচ্ছে এই যে মাফিয়া তন্ত্র, এবং এই যে প্রবলেমগুলা আমরা যেগুলো দেখছি অতীতে গত 54 বছর ধরে, এগুলো সবগুলো থেকে যদি আমরা বের হইতে চাই, তাহলে আমাদেরকে এইগুলোতে কারেকশনগুলো করেই বের হতে হবে। এগুলোকে অ্যাভয়েড করে এগুলো অটোমেটিক ঠিক হয়ে যাবে, এগুলো অটোমেটিক ঠিক হবে না। এই ধরনের অ্যাটিটিউড নিয়ে যারা বসে আছে, এরা আসলে কিছুই করতে পারবে না। এটা আমি দেখছি অলরেডি লাস্ট অগস্টের পরে এখন তো প্রায় কত 1.5 বছর হয়ে যাচ্ছে। সো এই 1.5 বছর তো আমরা দেখলাম মোটামুটি যে এটা আসলে সম্ভব না, অটোমেটিক কিছু হয় না। আমি যদি দেখি যে আমার 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 ক্ষেতে হচ্ছে
আগাছা হয়েছে, আগাছা দেখতে সুন্দর হইতে পারে, হ্যাঁ, অনেক সময় হইতে পারে না, আগাছা দেখতে অনেক সুন্দর, অনেক কিন্তু আমাকে এটা ফেলে দিতে হবে। আমি যদি আমার এক্সপেক্টেড রেজাল্ট চাই, তাহলে আমাকে এটা অবশ্যই এটাকে ফেলে দিতে হবে, এটাকে ক্লিন করতে হবে। সো দের ইজ নো আদার ওয়ে, এটা আমাদেরকে করতেই হবে। এটা সরকার ইজিলি করতে পারতো, কেন করলো না? আই স্টিল ডোন্ট নো। হ্যাঁ, আই মিন আই ক্যান গেস, কারণ এখানে সবাই সবার সাথে রিলেটেড। এ ওর বোনের জামাই, এ ওর ভাইরা ভাই, এ ওর এটা, এ ওর স্কুল ফ্রেন্ড, এ ওর কলেজ ফ্রেন্ড, এ ওর ইউনিভার্সিটি ফ্রেন্ড। এখানে ইন্টাগ্রিটি নিয়ে আসলে মানুষ ইয়ে করতে পারে না, অপারেট করতে পারে না। সবাই কোনো না কোনো জায়গায় আম, এই যে এই প্রবলেমগুলোর মধ্যে পড়ে যায়। তো যার কারণে দেখা যায় মানুষ সেই যেই যেভাবে তার আসলে দায়িত্বটা পালন করার কথা ছিল সেভাবে সে দায়িত্ব পালন করে না। তো এটা আমরা সবার ক্ষেত্রেই দেখতেছি, কম বেশি এটা সত্যি। সবাই তার কমফোর্ট জোন নিয়েই থাকে, কিন্তু সে তার যে জবাবদিহিতা মানুষের কাছে, এই ধরনের রোলে গেলে কেউ আহ, আহ, মানে এটা ভুলে গেলে চলবে না, তার আলটিমেট জবাবদিহিতা মানুষের কাছে, এই দুনিয়াতে এবং আল্লাহর কাছে আখিরাতে। যেহেতু সেই এই দেশের সেই ক্ষমতার জায়গায় যাওয়াটা সেটা কোনো এক্সপ্লয়টেশনের জায়গা না, সেটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটির জায়গা। তো এই আইডিয়াটা যার মাথায় নাই, সে আসলে সঠিক কাজ করতে পারবে না। এবং সেটাই আমরা দেখতেছি যে মানুষগুলো ওখানে গেছে, এরা এরা সবাই হচ্ছে এই সিস্টেমের মধ্যেই বড় হয়েছে, এই সিস্টেমের মধ্যেই বুড়া হয়েছে। তো তারা নতুন কিছু চিন্তা করতে পারে না, বা নতুন কিছু চিন্তা করলেও সেই ভিশনটা নিয়ে যে আগাই যাবে সামনে, সেটা তারা পারে না, কারণ তাদের মাইন্ডসেটটাই তাদেরকে প্যারালাইজ করে ফেলে। তারা এই সিস্টেমের মধ্যে থেকেই বুড়া হয়েছে, 70-80 বছর তারা এই সিস্টেমের মধ্যে অপারেট করছে। তো এই সিস্টেমটাকে চ্যালেঞ্জ কিভাবে করবে তারা? কারণ তারা তো এই সিস্টেমের মধ্যেই এই 70-80-90 বছর পার করছে। তারা যদিও জানে এই সিস্টেমটা কারেক্ট না বা এটাতে অনেক প্রবলেম আছে, কিন্তু তারা স্টিল এটাকে চ্যালেঞ্জ করতে পারতেছে না। এই জন্য আমি শুরু থেকেই আমি চাচ্ছিলাম তরুণরা নেতৃত্বে আসুক, তরুণরা নেতৃত্ব দিক, এবং আম, অন্যান্য তারা অন্যদের গাইডেন্স দিক। কিন্তু আম, পরে কি হয়েছে, এই বুড়াদের কারণে তরুণগুলাও আহ, ওদের মতো করে এখন চিন্তা করা শুরু করে দিছে। তো কি হয়েছে, এখন তরুণ নেতৃত্ব যদি থাকতো, হাদিদের মতো এরা যদি থাকতো শুরু থেকে মেজরিটি ইন দ্য গভর্নমেন্ট, তাহলে ওরা ওদের আইডিয়াগুলো ইমপ্লিমেন্ট করতে পারতো, ওরা চ্যালেঞ্জ করতে পারতো, কারণ তরুণরা ইজিলি ইয়ে করতে পারে, মানে নতুন জিনিস আহ, চিন্তা করতে পারে। এটা আমরা দেখছি, নট নেসেসারি সরকারের ক্ষেত্রে, সব জায়গায় দেখি। একটা অনেক 100 বছরের একটা পুরোনো কোম্পানি, হয়তো এখানে অনেক বুড়া লোক কাজ করতেছে, নতুন একটা টেকনোলজি আনতে গেলেই অনেক বড় চ্যালেঞ্জ হয়ে যায় এদের। এখানে নতুন কিছু আনা যায় না, বুড়ারা সবসময় রেজিস্ট করে, হ্যাঁ। তো বাট অর্গানাইজেশনে তো একটা সুবিধা আছে যে এখানে কোম্পানি কোনো কিছু ডিসাইড করলে তো বাকিদের এটা ইয়ে করতে হয়। আম, সেটা সিনিয়র ম্যানেজমেন্টের উপরে ডিপেন্ড করে, সেটাকে ডেফিনেটলি, আদারওয়াইজ ওদেরকে ওদের চাকরি চলে যাবে। তো এখন আমাদের এই সিস্টেমটাতে আমরা যদি ওভাবে ইয়ে করতে না পারি, মানে যারা আহ, চাচ্ছে না এই চেঞ্জগুলো আসুক, তাদেরকে যদি আমরা এই সিস্টেম থেকে মানে বাদ করতে, এখানে আসলে টোটাল সিস্টেমটাই ওভারহল লাগবে, মানে এটা আর হবে না। কারণ এটা সবাই সবার সাথে ওভাবে আহ, মানে ইন্টারকানেক্টেড। মিডিয়াতে যা মিডিয়া হচ্ছে ওই অলিগার্করা চালায়, এবং ওই অলিগার্করা করাপ্টেড। তো ওই করাপ্ট অলিগার্করাই হচ্ছে এই মিডিয়া গুলার মালিক। আবার আম, এদের এদের কাছ থেকেই হচ্ছে মানে টাকা পয়সা নেয় হচ্ছে ওই করাপ্ট যারা যারা পুলিশে আছে, ল এনফোর্সমেন্ট এজেন্সিতে আছে, যারা আম, ইয়েতে ইন্টেলিজেন্স আছে, তারাও এই করাপশনের সাথে বিভিন্নভাবে রিলেটেড। তো এই একটা করাপ্ট সিস্টেম, এবং এরা সবগুলো আবার কোনো না কোনোভাবে ইন্ডিয়ার যে হেজিমনি সেটার সাথে আহ, কাজ করে একসাথে। হুম। কারণ হচ্ছে ইন্ডিয়া চায় এখানে একটা করাপ্ট সিস্টেম থাকুক, একটা করাপ্ট গভর্নমেন্ট থাকুক, তাহলে ওরা ইজিলি কন্ট্রোল করতে পারবে। সো এটা হচ্ছে ইন্ডিয়ান এজেন্ডা, টু কিপ ইট দ্য ওয়ে ইট ইজ, যে স্ট্যাটাস কো সেটা মেনটেন করা। এটা হচ্ছে ইন্ডিয়ান এজেন্ডা। তো এই এজেন্ডার থেকে আমরা যদি বের হয়ে নতুন সিস্টেম তৈরি করতে না পারি, আমরা সেই ইন্ডিয়ান যে হেজেমনিক ফোর্সেস এখানে অ্যাক্টিভ আছে সেখান থেকে আমরা বেরোতে পারবো না। কারণ নতুন সিস্টেমই পারবে একমাত্র এই প্রত্যেকটা হেজেমনিক ফোর্সেসকে চ্যালেঞ্জ করতে, আম, বা এগুলোকে টোটালি ডিসেবল করতে আর কি, যেটা আহ, যেটা এক্সিস্টিং যারা এরা পারবে না। তো যেহেতু এদের ইন্টারেস্টগুলো রিলেটেড, একজনের ইন্টারেস্টের সাথে আরেকজনের ইন্টারেস্ট রিলেটেড। সো মেইনলি আমি যদি এখানে আমাদের ভাই হাদি হত্যার বিষয়টাতে ফোকাস করি, এই কনভারসেশনটা, টোটাল ডিসকাশনটা, তাহলে এটার বিচার যদি আমি করতে চাই, উইথ দ্য রাইট ইন্টেনশন, উইদিন 1 উইক এটা বিচার করা সম্ভব ছিল, উইদিন 1 উইক। এখনো উইথ দ্য রাইট ইন্টেনশন, যদি অন্য কোনো দেশে, যদি আমেরিকা হইতো, 1 সপ্তাহের মধ্যে কিন্তু দেখতেন সব কিছু
একদম খুনি ধরে টরে নিয়ে এসে শুধু খুনি না, এর পিছনে যারা আছে, যেমন ট্রাম্পের উপর যখন একটা ইয়ে হইলো, তার কানের পাশ দিয়ে যখন গুলিটা গেল, এরপরে কিন্তু ওদের ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলোর যে হেড, এগুলো কিন্তু ওরা চেঞ্জ করছে, সাথে সাথে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন ওদেরকে ফায়ার করছে। কে করছে জানে না, ওদের কোনো ইনভলভমেন্ট ছিল, বাট দে আর ফেলিয়ার। ওরা ইনভলভ থাকুক বা না থাকুক, দে আর ফেলিয়ার। তো ওদেরকে ডেফিনেটলি এটার কনসিকুয়েন্স ফেস করতে হবে। সো এটাই হচ্ছে ডিফারেন্স আমাদের দেশের সরকার আম, আর অন্যান্য সভ্য দেশের সরকারের মধ্যে। এইটা হচ্ছে ওরা নিজের দেশের ইন্টারেস্টটাই হচ্ছে ওদের কাছে আসল বিষয়। আমি আমি শিওর আমাদের এখানে আর্মিতে যারা আছে বা বিভিন্ন ল এনফোর্সমেন্ট এজেন্সি যারা আছে, তাদের মধ্যেও ভালো মানুষ আছে, আমি বলবো না যে সবাই একই রকম। কিন্তু যেটা হচ্ছে 17 বছরে তো রিক্রুটমেন্ট গুলো হয়েছে এরকম যে আওয়ামী লীগের যারা একদম জুনিয়র লেভেল থেকে শুরু করে যারাই একটু মানে আম, মানে কোয়ালিফিকেশন মিট করছে, মিনিমাম একটা কোয়ালিফিকেশন মিট করছে, তাদেরকে এই সমস্ত জায়গায় ঢোকানো হয়েছে। আর যারা কোয়ালিফিকেশন মিট করে নাই তারা হয়তো এই অন্য জায়গায় গেছে, এই আর কি। আমাদের এই জায়গাটাতে এই জন্য একটা বিশাল বড় পরিবর্তন দরকার ছিল, যেটা এই গভর্নমেন্ট করতে ফেল করছে। যার কারণে আমরা আমাদের ভাই শহীদ ওসমান হাদি এর মতো একজন ভালো মানুষ হারাইছি। ভবিষ্যতে একজন অনেক ভালো নেতা হওয়ার আহ, একটা রিয়েল যে ধরনের লিডার আমরা চাই আর কি, বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের ভালোর জন্য কথা বলবে, কাজ করবে, সেরকম একটা লিডার আমরা পেতে পারতাম, আহ, যে করাপ্ট না। হ্যাঁ, তো সেটা আমরা পাই নাই বা তাকে হারাতে হয়েছে আমাদেরকে। আহ, তো এটা দায় কিন্তু বর্তমান সরকারের উপরেও আছে এবং সবার উপরে আছে। এটা তারা কে ডিরেক্টলি ইনভলভ আর কে ডিরেক্টলি ইনভলভ না, সেটার থেকে বড় কথা হচ্ছে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা, আম, আমাদের সরকারের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যারা আছে, এরা এরা কেউই আসলে এখানে তাদের দায় এড়াতে পারবে না। আইন আইন মন্ত্রণালয়ে যারা আছে তারাও, বিকজ এই খুনি গুলো বের হইলো কিভাবে, এই খুনি প্লাস তার আরো যারা, এরা তো চিহ্নিত সন্ত্রাসী, এরা তো খুনি আগে থেকেই, এরা তো নতুন না, তাই না? তো এরা বাইরে ঘোরাফেরা করতেছে কিভাবে, বা এদেরকে জামিন দিয়ে কারা বের করতেছে? ইটস এ ফেলিয়ার অফ দ্য টোটাল সিস্টেম। তো সেই জায়গায় এরপরও তো কোনো চেঞ্জ আসে নাই। হ্যাঁ, সবাই বলতেছে নির্বাচন হবে, নির্বাচিত সরকারই সবকিছু করবে। কিন্তু নির্বাচিত সরকার যাদেরকে আনা হচ্ছে বা আমরা তো দেখতেছি হু আর প্যারেডিং ফর দ্যাম, ওই সেম করাপ্ট আর্মি জেনারেলরা, সেম করাপ্ট ইন্টেলিজেন্সের লোকজন, সেম করাপ্ট পুলিশের লোকজন, সেম করাপ্ট মিডিয়া, সেম করাপ্ট অলিগার্ডস, দে আর অল লাইক প্যারেডিং ফর দিস পার্টি, যেটাকে আমাদের সরকার আনছে স্পেশাল ইয়েতে, লন্ডন থেকে পাসপোর্ট টাসপোর্ট কিভাবে কি করছে আমি জানি না, একদিনের মধ্যে এনআইডি করে দিছে। আবার তার সবকিছু অ্যাপ্রুভ করে দিছে। স্টিল উই ডোন্ট নো সে ডুয়াল সিটিজেন ছিল কিনা, বা ডুয়াল সিটিজেনশিপ থাকলে সে তার ব্রিটিশ সিটিজেনশিপটা ক্যান্সেল করছে কিনা, কারণ দেয়ার ডকুমেন্টস, ইউনো ইউ ক্যান আমরা অনেকগুলো ডকুমেন্টস দেখতেছি সে তার ব্রিটিশ কোম্পানি এস্টাবলিশ করছে, সেখানে সে ব্রিটিশ নাগরিক হিসেবে সে নিজেকে ডিক্লেয়ার করছিল। তো সেই জায়গায় সেই জিনিসগুলো, ইভেন ডেইলি স্টার, নিউ এজ, এরা নিউজ পাবলিশ করছিল যে সে যে ব্রিটিশ সিটিজেন হিসেবে বাংলাদেশি সিটিজেনশিপ সে ক্যান্সেল করছিল, তো এখন আবার বাংলাদেশি সিটিজেন হয়ে গেছে। সো আমরা এটা দেখতেছি আমাদের গভর্নমেন্ট মানে খুব ইয়ে করতেছে, তাকে প্যাট্রোনাইজ করতেছে। সো এখানে তো ফেয়ার ইলেকশন এটাও এখন একটা মানে কোয়েশ্চেনেবল হয়ে যাচ্ছে। তো যাই হোক, আলটিমেটলি আল্লাহ যেটা করবেন সেটাই হবে। এই জুলাই আল্লাহ ঘটাইছেন, এটা আমাদের কারো ইচ্ছায় হয় নাই, বা কারো একক চেষ্টায়ও হয় নাই। তো এটা আল্লাহ ইচ্ছা করছেন, এই জন্য অল ফোর্সেস কেম টুগেদার। সেম ওয়েতে আল্লাহ যদি আমাদের জন্য ভালো কিছু ডিসাইড করেন, এটা কেউ আটকাতে পারবে না। এটা সেই করাপ্ট আর্মি জেনারেলও আটকাতে পারবে না, করাপ্ট মিডিয়াও আটকাতে পারবে না, ইন্ডিয়ান হেজমনিক ফোর্সেসও আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। আল্লাহ যেটা ডিসাইড করবেন ওইটাই হবে। সো আল্লাহর ফোর্সের সামনে এই ফোর্সগুলো কিচ্ছু না। তো আশা করি আমাদের ভাই শহীদ ওসমান হাদির বিচারটাও করতে পারবো। আল্লাহ সেই ফোর্সকে জয়ী করবেন, যেই ফোর্স এই কাজটা করবে। পৃথিবীর যে জায়গাতেই সেই থাক, এই খুনি সে বাংলাদেশের মধ্যে থাক, পৃথিবীর যে প্রান্তেই থাক, তাকে বের করে আনা কোনো ব্যাপার ছিল না। কিন্তু এই গভর্নমেন্ট করেনি। সো আমরা নেক্সট সেই গভর্নমেন্ট চাই যে গভর্নমেন্ট এটা করবে এবং বাংলাদেশকে এমন পর্যায়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। এই যে ট্রাম্প তার লোক পাঠায় ওই যে প্রেসিডেন্টকে ধরে আনছে, এটা ভালো করছে না খারাপ করছে আমি বলবো না। আমি চাই এখন থেকে আমাদের ভিশনটা সেরকম হবে, পৃথিবীর যেখানেই থাকুক আমরা লোক পাঠাই, আমাদের লোক গিয়ে ধরে নিয়ে আসবে। সে যত বড় ক্রিমিনালি হোক, যত বড় ফ্যাসিস্ট হোক, যত বড় মাফিয়া হোক,
আমরা বাংলাদেশ হিসেবে সেই ক্যাপাবিলিটি ডেভেলপ করবো ইনশাল্লাহ। এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সেটা খুব শীঘ্রই করার তৌফিক দেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।